কিউরিও ফাইটে আপনারা অনেক ধরনের ঘোষলি কল রেকর্ডিং শুনেছেন, কিন্তু এরকমটা কি কখনো হয়েছে কোনো পজেসড ব্যক্তি নিজের মুখে নিজের ঘটনা শেয়ার করেছেন? এরকমটা এর আগে হয়নি, যেটা আগের দিন এবং আজকের যে রেকর্ডিংটা হচ্ছে সেই রেকর্ডিংয়ে হয়েছে। আজকে আমার সাথে পারমিতা এবং ঝুনাই, রিয়া কলে ছিল এবং নিজেদের যে ঘটনা রয়েছে সেই ঘটনাটা শেয়ার করেছে। আগের এপিসোডটা যারা দেখেননি তারা ডেফিনেটলি দেখতে পারেন সেটাও, অ্যান্ড দেন এই যে রেকর্ডিংটা রয়েছে সেটা বুঝতে আরও সুবিধা হবে। অনেকে চেয়েছেন, তাই জন্য আমি এই এপিসোডটা আপলোড করেছি। আমার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ এই এপিসোডটার পর অনেক ধরনের প্রবলেমস হয়েছে। খুবই নেগেটিভ একটা ঘটনা, মানে এতটা নেগেটিভিটি খুব একটা পাওয়া যায় না। তো যারা দুর্বল হৃদয়ে রয়েছেন তারা একা তো শুনবেনই না, রাতেও একা শুনবেন না, কারোর একটা সাথে শুনুন। এবং আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা কেমন লাগছে, আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান। আপনারা যদি নিজেদের লাইফে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। ঘটনা রিলেটেড যে ফটোজ রয়েছে সেটা দেখতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান। প্রত্যেকটা আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকছে। এবং হ্যাঁ, আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগছে বা কি মনে হলো এই ঘটনাটা শুনে সেটা জানাবেন। শেষ অবধি শুনুন আজকের ঘটনাটা, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা ৩টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যাঁ পারমিতা, আছো? হ্যাঁ কৌস্তভ। জুনাই কলে আছে? হ্যাঁ কৌস্তভ, বলো। বিষয়টা হচ্ছে, আগের দিন তো পুরো ঘটনার যে ইনিশিয়েশন ফ্যাক্টর রয়েছে সেটা শুনলাম, আমরা জানলাম। 20% পারমিতা আগের কোনো একটা রেকর্ডিং আমাদের সাথে শেয়ার করেছিল, বাকি 80% জানার জার্নিতে এখন আমরা রয়েছি। তুমি ইনিশিয়ালি নিজের ঘটনাটা সম্বন্ধে আমাদেরকে বলেছো। তোমার বোন যে আছে মুনাই, তার আগরতলাতে পোস্টিং ছিল, কাজ করতো ওখানে, একটা রিলেশনশিপ হয়, তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, বাট বা ফিয়ন্সে বলতে পারি, কারণ বিয়ে তো ঠিক হয়ে গেছিল। তারপরে তাদের কলকাতায় এসে একটা পার্টি হচ্ছিল, সেই পার্টিতে তার বয়ফ্রেন্ড মারা যায়। মুনাই জানতে পারে সে প্রেগনেন্ট। যে হসপিটালে ওর ফিয়ন্সে মারা যাচ্ছে সেই হসপিটালে সেই পার্টিকুলার সময়তেই তার অ্যাবর্শনটাও করানো হয়। তারপর আস্তে আস্তে মুনাই শুকিয়ে যেতে থাকে এবং মুনাইয়ের 8 দিনের মাথায় মৃত্যু ঘটে। অস্বাভাবিক একটা মৃত্যু ছিল। তারপর থেকে তোমার সাফারিংস আস্তে আস্তে বাড়তে থাকে। আসার 8 দিনের মাথা থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপরে আস্তে আস্তে তোমার সাফারিংস বাড়তে থাকে, অ্যান্ড মারাত্মক মারাত্মক কিছু ঘটনা ঘটেছে। যারা যারা শোনেননি তারা আগের পার্টটা ডেফিনেটলি শুনতে পারেন, বাট যদি আগের পার্ট কেউ নাও শোনেন, এই ঘটনাটা বুঝতে আপনাদের কারোরই কোনো অসুবিধা হবে না। তাহলে আপনারা এইটাকে কন্টিনিউ করে নিন, শুনে নিন, তারপরে আপনারা আগের পার্টটা শুনতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এর পরের যে পোর্শনটা হচ্ছে, ঝুনাই তুমি আমাকে কল কাটার আগের মুহূর্তে একটা জিনিস বলেছিলে, যখন আমাদের কলটা কেটে গেছিল, কনফারেন্স কল অ্যান্ড অল। তারপরে আমার নিজের পরের দিন রাতে রেকর্ড, শনিবার দিন রাতে রেকর্ড করেছিলাম। রোববার দিন আমার শরীর খারাপ হলো, ঠিক আছে। কালকে আমার একটা বন্ধুর ক্যাবে, আমি বলিনি, অন্য কেউ বলে, হ্যাঁ, ক্যাবে অ্যাক্সিডেন্ট হলো। কালকে আমি হসপিটালে ছিলাম, দ্যাটস ওয়াই আমি তোমার সাথে রেকর্ডিংটা করতে পারিনি। আর তার থেকে বড় কথা হচ্ছে, এই যে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা ঘটলো, সেই মানে সেও সেক্টর 5 থেকে তোমার এই ঘটনাটা ক্যাবে শুনতে শুনতে আসলো। যাই হোক, কালকে আমি যেহেতু হসপিটালে ছিলাম, আমরা রেকর্ডিংটা করতে পারিনি। তো অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজকে আশা করছি এই রেকর্ডিংটা হবে। শেষ কথাটা বলেছিলে যে আমি হয়তো নয়, মুনাই এই গল্পটা বলছিল, রাইট? ওরা আমার পাশে বসছিল, তো আমি জেনারেলি সবসময় আমার স্পিকারে ফোন কথা বলার একটা স্বভাব আছে, জানি না এটা কেন। তো আমার বর পাশে বসেছিল, আমি জাস্ট জুনাইকে ফোন করলাম যে শোনো না, তুমি কি ব্যস্ত আছো,
তাহলে তোমার সাথে একটু কথা ছিল যে এরকম আজকে ভাবছি নেক্সট পার্টটা রেকর্ডিং করবো, তুমি তো বলেছিলে 80% আমি বলতেই পারিনি, তো সেগুলো তাহলে আমাকে একটু ডিটেলে বলো। এবং আমি তোমাকে সেটাই বললাম যে একটু আধা ঘন্টা আমাকে সময় দাও, আমি ওর কাছে একটু শুনে নি, ঠিক আছে? তো তখন যখন আমি ওর সাথে কথা বলছিলাম তখন কিন্তু ওর গলা একদম ফাইন ছিল, নো হাস্কিনেস নাথিং, ঠিক আছে? এবার যখন আমি কল রেকর্ডে ও আমাকে ফোন করে বললো যে কল রেকর্ড করবে তুমি, তাহলে আমি বলি, আমি বললাম যে তাহলে তো খুবই ভালো, তুমি যদি বলতে পারো তাহলে তো খুবই ভালো হয়, কারণ এর থেকে ভালো কিছু হয় না। কারণ তোমার ঘটনা তুমি যতটা সাবলীল ভাবে বলতে পারবে, আমার শোনা ঘটনাতে আমি কিছু জায়গা মিস করব, কিছু জায়গা ভুল শুনবো, তার থেকে ভালো তুমি বলো। এবং আমি তখন কৌস্তবকে বলি যে কৌস্তব হয়তো ও ঘটনাটা শেয়ার করতে চায়। হ্যাঁ, মানে যখন আমি কনফারেন্সে তোমাকে দিতে বললাম জুনাইকে, তারপরে এই কনভারসেশনটা হয়েছে। হ্যাঁ, এবং তখনই আমি তার জন্য শিওর ভাবে বললাম, তুমি যখন বললে না যে এরকম ওকে নেবো লাইনে, আমি যার জন্য কিন্তু সাবলীল ভাবে বলতে পারলাম যে হ্যাঁ নাও, কারণ আমি জানি যে ও বলতে রাজি আছে, আর ও যদি রাজি না থাকতো আমি তখন না বলে দিতাম। এবার যখনই ও হ্যালো বললো, হ্যালোটা যারা শুনেছে তারা হয়তো দেখেছে হ্যালোটা ওয়াজ অলসো নর্মাল, কিন্তু তারপরে ওর যে গলায় হাস্কিনেসটা চলে এলো না, বিশেষ করে বলতো আমার অনেক জায়গায় মনে হচ্ছিল আমি একটু ইন্টারাপ্ট করি বা ওকে ও কোথাও যদি একটু ভুল বলছে, মানে হয় না বলতে বলতে মানুষ একটু ভুলে যায়, কারণ আমিও তো এই ঘটনাগুলোতে প্রত্যক্ষ ছিলাম। একটু ইন্টারাপ্ট করছি। প্রথমত আমি এইভাবে ওপেন ফোরামে এসে এই গল্পগুলো শেয়ার করব সেটা আমি কোনোদিন ভাবিনি, এটা প্রথম কথা। এবং আমি এটাতে কমফোর্টেবল ছিলাম না। আমি আজও হয়তো খুব একটা নই, তোমাকে আমি এতক্ষণ ধরে অনেকবার টেক্সট করেছি, আর এটা ঠিক মুড হচ্ছে না, আমার ঠিক কেমন কেমন লাগছে। তো সেই জন্যই বলি আমি হয়তো মানে কিছু জায়গায় হয়তো আমার সামনে মাথা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি ইন্টারাপ্ট করতেও না ভয় পাচ্ছিলাম, কারণ আমি জানতাম গলাটা ওর নয়। আর এই জিনিসটা যেহেতু আমি এর আগে বলো হ্যাঁ, আর এই জিনিসটা যেহেতু আমি আগে ফেস করেছি না, আমি ওর চেঞ্জেসটা বুঝতে পারি। যেমন তুমি যদি দীর্ঘদিন কোনো মানুষের সাথে চ্যাট করো, তুমি দেখবে চ্যাটের যে লেখার স্টাইলটা থাকে সেটা কিন্তু তুমি জেনে যাও। এবং ওর মধ্যে যখনই কোনো চেঞ্জেস আসে না, তখনই ওর যে লেখার স্টাইল চেঞ্জ হয়ে যাওয়া, মানে কোন একটা বানান কেউ লিখে DHAR ধরা, কেউ লিখে DHER ধরা, এইভাবে অন্যভাবে DHOR লিখেছে, ঠিক আছে? কেউ গুড নাইটটা নাইটের জায়গায়, তো এই প্যাটার্নটা কিন্তু ওর চেঞ্জ হয়ে যায়। তো যখন এর গলাটা চেঞ্জ হলো তখন আই ওয়াজ লাইক চলো ঠিক আছে, আমি আর কোনো মানে ওভারঅল আমি যেটা বুঝতে পারছি তুমি পজেসড অবস্থায় ঘটনাটা বলেছো জুনাই, তাই তো? একদম, আমি জানি না। একদম অমিতা বলছে একদম, আর জুনাই বলছে আমি জানি না। ওয়াও, নাইস। আমি ওই গলাটা যেহেতু দেখো আমি একটা বলো এটা আমার গলাটা বসা আছে, আমার গলাটা আজকে বসা বসা লাগছে না, এরকম হাসি এরকম ছিল। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস আমি এখানে জানাই, পারমিতা যতটা বলার বলেছে। এবার আমরা ওখান থেকে শুরু করছি যখন জুনাইয়ের পারমিতার সাথে দেখা হচ্ছে, মানে ইট ইজ লাইক 2020 কি দেখা হওয়ার ব্যাপারটা 2020 মানে জুলাইয়ে তোমার মানে মুনাইয়ের মৃত্যুবার্ষিকীর ব্যাপারটা। হ্যাঁ, ওই সময় আমার বাড়িতে চূড়ান্ত অত্যাচার করছে। আচ্ছা, এবং আমার অ্যাক্সিডেন্টটাও হচ্ছে জুলাই মাসে 31 জুলাই। মানে তোমার যে স্কালের যে ফাটা অংশের যে পোর্শনটা সেটা আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছি। আমি একটা জিনিস এখানে একটু জানতে চাইছি, তোমার যদি প্রবলেম না থাকে আমাকে একটু বলো ঝুনাই, মুনাইয়ের জীবিত অবস্থার কোনো ফটো কি আমরা পেতে পারি? প্রোফাইলে ঢুকলেই পাবে, আমি আমার ফোনে রাখি না। প্রোফাইলে ঢুকলে পাবো। পারমিতা একটা কাজ করো, আমি তোমাকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, আমি দেখিনি। যাই হোক, এবার একটা কাজ করো পারমিতা, মুনাইয়ের যে জীবিত অবস্থার যে ছবি, ঠিক আছে, সেটা একটু ঝুনাইয়ের প্রোফাইল থেকে নিয়ে আমাকে একটু দিও, ঠিক আছে? ঝুনাইয়ের প্রোফাইলে নেই, মুনাইয়ের প্রোফাইলে আছে। মুনাইয়ের ফেসবুক প্রোফাইল আমি পাঠিয়েছিলাম, কিন্তু মাঝে মাঝে খুঁজে পাই, মাঝে মাঝে খুঁজে পাই না, এখন পাচ্ছি না। যাই হোক, আমি জুনাইকে রিকোয়েস্ট করবো খুঁজে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে, তাহলে আমি ওকে পাঠিয়ে দিচ্ছি তোমাকে। কারণ মৃত মানুষের প্রোফাইল তো দেখতে খুব ক্রিপি লাগে ব্যাপারটা। এবার আমি পাঠিয়েছিলাম তোমাকে একবার, দেখিনি। ক্রিপির কিছু নেই, না না, ক্রিপির কিছু নেই আছে আমার, মানে মুনাইদির। আচ্ছা, ওকে।
মানে আমার প্রোফাইল থেকে বলছিল তো ওই জন্যই বললাম, মানে হ্যাঁ, বুঝতে পেরেছি। প্লিজ এখানে ভয়ঙ্কর কিছু নেই। আই নো। একটা কাজ করা যাক, মুনাইয়ের ছবিটা নেব, পম্পিদির যে ছেলে যার মৃত্যুর দিন আমরা ওই ঘটনাটা রেকর্ড করলাম। Please, আমি একটা কথা বলি এখানে, কারণ আমি তো কম্পিটিভ পারমিশন নিয়ে একটু করিনি, আমি কম্পিটিকে জানাই আমি তো, এবং এই জিনিসটা ভীষণ টাচি, বুঝতে পারছো, একটা মায়ের কাছে। তো বাবানের ছবিটা আমি চাই না। আমি সেটার কথা বলছি না, আমি বলছি পম্পিদির ছেলের মৃত্যু বার্ষিকী যেটা ছিল, ঠিক আছে, সেই সময়টা তো আমরা করেছি, ঠিক আছে, ওই ছেলেটার এটার মধ্যে কি ইনভলভমেন্ট, ঠিক আছে, সেটা নিয়ে আমার নিজস্ব একটা থিওরি তৈরি হয়েছে, যেটা আমি ঘটনার একদম শেষের দিকে বলবো, ঠিক আছে। হয়তো যেরকম একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে, এত ছোট বয়সে মারা গেছে, এই যে স্পিরিট গুলো কিভাবে ওয়ার্ক করে, কিভাবে কি হয়, এটা নিয়ে আমি অনেকের সাথেই কথাবার্তা বলেছি, ঠিক আছে, আমার সাথে রেকর্ডিং এর পরে। ওকে, শনিবার দিন রাতে রেকর্ডিং হয়েছে, রোববার দিন অসুস্থ ছিলাম, সোমবার দিন বিকেলের পর কথা বলেছি। ছোট ছোট কথা মিস করি, তাই এই টপিকটা তুমি বলার আগে আমাকে একটা ছোট্ট ইনসিডেন্ট আছে। 18 জুলাই, মানে আমার মেয়ের জন্মদিন 18 জুলাই, তো পম্পিদি প্রত্যেক 18 জুলাই আমার বাড়িতে থাকে, খুব স্বাভাবিক। তো এই বছরটা যদিও ছিল না, তো আজ থেকে 2 বছর আগে কথা বলছি, 18 জুলাই পম্পিদি আমাদের বাড়িতে ছিল 2022। সেদিন সেদিন রাতের একটা ছোট্ট ইনসিডেন্ট আমি শেয়ার করতে চাই, সেটাও হয়তো এই সেম ঘটনা সংক্রান্ত। মানে আমি সেদিন এমন কিছু কথা পম্পিদিকে বলি যেটা আমার কাছে, মানে আমি নিজেই জানি না কেন বলেছি বা কি বৃত্তান্ত, এর কোনো লজিক খুঁজেই পাইনি, কিন্তু আমি কথাগুলো বলেছিলাম এবং পম্পিদির সঙ্গে রাত্রেবেলা বসে বসে আমি এই আলোচনাগুলো করেছিলাম অনেকটা রাত করে। পরের দিন আমরা তারপরে তারাপীঠ যাই, পুজো আচ্ছা দিয়ে আসি। কি বলতো, কি বলেছিলে? আমার মনে হয় গল্পটা আগে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু করি, অবশ্যই ওই জায়গাটাতে তো আমি আসবোই। ঠিক আছে। 2020 জুলাই মাস তোমার স্কালের ওই অ্যাক্সিডেন্ট, তারপরে হ্যাঁ মনে করিয়ে দেবো, আর তারপরে হচ্ছে পারমিতার সাথে দেখা হবে, মানে অগস্টে দেখা করবে, ওখান থেকে আমরা শুরু করছি। বলো। পারমিতা বাসু কাকুকে নিয়ে আমার বাড়ি আসবে। বাসু কাকুর, মানে আমিও ওয়েট করছি যে একজন আসবে যে আমাকে সারিয়ে দেবে। এবার তার আগে অব্দি একটা জিনিস মাথায় ঢুকে গেছিল, কেউ আমাকে সুস্থ করতে পারবে না। হ্যাঁ, কারণ আমি এত ভুগছিলাম। হঠাৎ করে যেখানে আমি ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, মেন্টালি সুন্দর একটা সংসার লিড করছি, আমার সবকিছু ঠিকঠাক, সেখানে 2018 থেকে 2019-এ আমার ফ্ল্যাট কেনা, তারপর থেকে আমার সংসারে এত রকম বিপত্তি, যাতে আমার মধ্যে নেগেটিভিটি ভীষণ ভাবে ঢুকে গেছিল, আমার না আর কিছু ভালো হওয়ার নেই। এটাকে বহুবার বলেছি, আমি তা কেউ কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে লাস্ট বলেছিল বাসু কাকু পারবে গিয়া, আমি তোমাকে বলছি, আমি ওকে তারপরে বলেছিলাম যে পারমিতা তুমি আমার হেল্প করো না, তুমি বাসু কাকুকে নিয়ে এসো না। বললো কেন? বললাম যে কজন এর আগে আমার হেল্প করতে চেয়েছে তারা প্রত্যেকে কোনো না কোনো ভাবে অসুস্থ হয়েছে, বাধা পেয়েছে। এমনকি আমার খুব কাছের একটা বান্ধবী তাকে একজন অ্যাস্ট্রোলজারের বাড়ি নিয়ে গেছিল, এবং উনি বাড়িতে পুজো আচ্ছা করেন, আমি গেছি, সব কথাবার্তা বলেছি, ভদ্রলোক দেখে টেখে অনেক কিছু বলে আমার একটু হালকা সেরে দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। হলো, বাড়ি ফিরে ও আর ওর মেয়ে দুজনে মিলে সুস্থ, এমন জ্বরে পড়লো, মানে রাত্রেবেলা অস্বাভাবিক জ্বর। ভদ্রলোক ওর সঙ্গে বহুত দিনকার পরিচিত, ওদের বাড়িতেও কিন্তু দুর্গাপুজো হয় আমার এই বান্ধবীর বাড়িতে। ওকে ফোন করে বন করেছিল যেন আমার কিছু কোনো রকম আর হেল্প না করে। কেন করেছিল তার উত্তর ভদ্রলোক দেয়নি, শুধু বলেছিল এই মেয়েটাকে তুমি না আর হেল্প করবে না, তোমার বন্ধু হোক, তোমার দরকার নেই হেল্প করা। আচ্ছা। তো পারমিতাকেও আমি সেম ভাবে না করি, পারমিতা তুমি আমার কোনো হেল্প করতে এসো না। ও বলেছে আমার কিছু হবে না, আমার বাবা আছে আমার সাথে, ও বাবার কিছু ঘটনা আমি তখন শুনেছিলাম। এক্স্যাক্টলি।
তো বাসু কাকু আমার বাড়ি আসে, নর্মাল কথাবার্তা বলে বললে একটা পা মাটিতে নামিয়ে বসো আর একটা পা খাটের উপর বসে। পারমিতা একটু দূরে বসে, আমার মা, হাজবেন্ড সবাই ঘরে রয়েছে। বাসু কাকু ঠিক বুড়ো আঙুলটা নিয়ে আমার দুটো কপালের মধ্যেখানে দেখালো। পারমিতা জানে কি হয়েছিল। আমার না চোখের মনিটা সার্কেল 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 ঘুরতে লাগলো। আমি ভাবছি এত কষ্ট কেন হচ্ছে, থরথর করে কাঁপছি, প্রচন্ড কষ্ট হচ্ছে। মানে এবং তখন আমার কিন্তু মাথা ফাটাটা, মানে তখন আমার মাথায় ব্যান্ডেজ। মানে আমি তখন অব্দি একদমই সুস্থ নই। তার দুদিন আগে আমি রক্ত নিয়ে বাড়ি ফিরেছি, যেহেতু আমার রক্তটা কম ধরা পড়লো। মানে আমি টেস্ট করে যখন মাথা ফাটার পরে কোনো ব্লিডিং হলো না, তখন ডক্টর স্ক্যান করতে দিয়েছিল, এবং স্ক্যানের পরে যখন স্ক্যান রিপোর্ট নর্মাল আসে তখন আমাকে দেখা যায় হিমোগ্লোবিন চেক করে 6.4, এবং আমি তার পরের দিনই 2 ইউনিট রক্ত নিই। তো বাসু কাকু ওই অসুস্থ সময় আমার বাড়ি আসে, যে সময় আমার এন্ডোস্কোপি করানো হয় এবং ডক্টর সন্দেহ করেছিল আমার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। এবং আমি রোগটা, মানে এখানকার খুব নাম করা একজন ডক্টর, আমি মোটেই নাম করতে চাইছি না, উনি আমার হাজবেন্ডকে বলেছিলেন মারার পরে কিনতে নিয়ে এসেছো, এমনিতেই তো মেরে নিয়ে এসেছো। আচ্ছা আচ্ছা। তো আমার তখন ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে। আমার হাজবেন্ড বলছে ঠিক আছে স্যার, তাহলে ইয়েটা আল্ট্রাসোনোগ্রাফিটা করিয়ে নেবো। বললো তুমি আর ডাক্তারি করো না, তোমাকে যা যা বলছি সব করবে, এন্ডোস্কোপি আল্ট্রাসোনোগ্রাফি সব দিয়েছিল, এবং তার রিপোর্ট ওনার বক্তব্য অনুযায়ী একটা জঘন্য হওয়ার কথা ছিল। মানে উনি কিন্তু কোনো না কোনো ভাবে আমার মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন আমাকে দেখেই। মানে আমাকে ডায়াগনোজ করেই ওনার মনে হয়েছিল যে আমি বেশি দিন নেই। খুবই অসুস্থ। তখন আমার ওজন 36 কিলো। মানে আমার তখন হিমোগ্লোবিন 0.2 or 4 এরকম। এবং আমি ওরকম একটা মাথা ফাটাতে আমার কোনো ব্লিডিং হয়নি, কিছু হয়নি, এবং আমার তখন না আর কথা বলার মতো অবস্থাও সেভাবে নেই। আমি অনেকটা দুর্বল। তো ওনার, মানে যে কোনো মানুষ, ডাক্তার ছাড়াও যে কোনো মানুষ দেখে বলবে এ 2 দিন পর যাবে। তো ওনারও যাই হোক, যখন রিপোর্ট গুলো আমি করাতে গেছি, এই টাইমটাতে বাসু কাকুর আমার বাড়ি আসা। বাসু কাকু এসে সবটা করলো, দেখলো, দেখে কিচ্ছু বললো না, কিচ্ছু না। একটা সাদা খাতা নিল, এসব যেন অঙ্ক ফঙ্ক করলো। করার পরে বললো ঠিক আছে বস। আমি বললাম, মানে আমাদের বাড়িতে বাসু কাকু চা কেন জলটুকুও খায়নি। হলো দিয়ে পারমিতার সঙ্গে কিছু কথা বলার পর বাসু কাকু আমাকে বললো তুমি আসবে আমার ওখানে। পারমিতাকেই বললো নিয়ে যাবে। আমাকে উনি একটা মাদুলি, একটা শঙ্খ মতো দিয়েছিলেন। ওই দুটো ধারণ করতে বলেছিলেন। শঙ্খটা মাথার তলায় নিয়ে শুতে হবে, ছোট্ট এইটুকু একটা পরি বা শঙ্খ টাইপ, আর মাদুলিটা পরতে বলেছিলেন। যেটা আমি তাই বোধহয় 2-3 মাস পর পারমিতা একদিন এসে সেই বিয়ে করার মতো মালা পরানোর মতো জোর করে পরিয়ে দিয়েছিল, তাই পরেছিলাম। তার আগে অব্দি আমি পরতে পারি। আমার বিছানাতেই থাকতো, বিছানায় তোষকের তলায় ঢুকিয়ে রেখেছিলাম, কিন্তু আমি পড়তে পারছিলাম না। আমি পড়তে চাইছিলাম না। সব থেকে বড় কথা হলে আমার পড়ার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না। আচ্ছা। তো তারপর ধরো মোটামুটি এই পারমিতা এলো, আমি আস্তে আস্তে অসুস্থ হচ্ছি, মাঝে মাঝে সুস্থ হচ্ছি। বাড়ির অত্যাচারগুলো বাড়তে লাগলো। মানে আমার মধ্যে যখন তখন আমি একটা টাইমে খুব মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লাম, যে আমি কি তাহলে পাগল? কেন মুনাইদি আমার সাথে এরকম করছে? আমি কি করেছি ওর? আমি ওর কি বিগড়েছি? তারপরে ধরো এইভাবে চলছে। আলটিমেটলি একদিন আমি মাদুলিটাও পড়লাম, পারমিতা এসে পড়ালো। তার মিডিলে পারমিতাই বলেছে, হ্যাঁ তার মিডিলে পারমিতা তো বলেইছে যে একটা ওই কি গ্রুপ আছে যেন, কিসব গ্রুপ, সেখানে আমাকে একদিন জয়েন করিয়েছিল। তো সেখানে আমাকে না মন্ত্র শোনাচ্ছিল একজন, এবং আমি এতটা রিয়াক্ট করেছি, ওরা ভয়ের চোটে যে যার মতো ফোন কেটে দিয়েছিল। 26-27 জন মতো ছিল গ্রুপটাতে। এবং না এইগুলোতে আমি আস্তে আস্তে নিজেকে খুব ছোট ফিল করছিলাম। মানে আমার খুব কোথাও না কোথাও লজ্জা লাগছিল, কারণ সবাই তো সমান ভাবে নেয় না। কেউ মনে করে ভণ্ডামো, কেউ মনে করে মিথ্যে কথা, কেউ মনে করে ফুটেজ খাচ্ছে,
কেউ বা সাইকো মনে করে। এবার ধরো একটা সুস্থ মানুষ বলো কি পাগল বলো, তাদের দুজনের মধ্যে যে কোনো মানে পাগলকেও পাগল বললে তার কিন্তু বুকে ছ্যাঁকা লাগে। তো আমি যদি আজকে সেটাও হয়ে থাকি, আমার সেটা শুনেও কষ্ট হবে। আবার যদি আমাকে মানে আমি বুঝতে পারছিলাম না, আস্তে আস্তে আমি খুব বিপর্যস্ত হয়ে পড়ছিলাম। এই করতে 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 আমার মানে এটা 2020, 21 আমার বাবা মারা গেল। আচ্ছা আচ্ছা। 2021 4th জানুয়ারি আমার বাবা মারা যায়। আনফর্চুনেটলি 7 জানুয়ারি, যেটা আমাদের থেরাপিতে একটা মেয়ে কাজ করে, সেদিন আমি প্রথম ভবিষ্যৎ করেছি। যাই হোক, সেটা আলাদা একটা পার্ট। বাবা মারা যাওয়ার পর থেকে কোথাও না কোথাও ওনাদের টর্চারটা কমতে লাগলো। আচ্ছা, কমতে লাগলো। মানে আমি রাত্রেবেলা বাবাকে রোজ বলতাম, বাবা তুমি না ঘুম পাড়িয়ে দেবে, হ্যাঁ, নাইলে খুব ভয় লাগে। কারণ এরকম অত্যাচার হতো, গোটা দরজায় দুমদুম করে ধাক্কানো বলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হতো, আমার রুমের চারিদিকে আওয়াজ হতো। আমার বাড়িতে তুমি যদি আসো, আমার রুমের সঙ্গে অ্যাটাচ একটা ব্যালকনি আছে, আমার রুমের সঙ্গে অ্যাটাচ একটা বাথরুম আছে, রুমের বাইরে আরেকটা দরজা হচ্ছে ডাইনিং। 3টে দরজা আছে আমার রুমে। 3টে দরজার বাইরে আওয়াজ হতো, কোনোদিন রুমে হতো না। আচ্ছা। রুমে যেটা হতো সেটা হচ্ছে আমার অসুস্থতা। ও ভাই, এমন অনেকদিন হয়েছে আমার মুখে টর্চ মেরে দেখতো আমি মুনাই। হ্যাঁ, রাত্রেবেলা। তো এগুলো কোথাও না কোথাও আমি খুব যন্ত্রণা ভোগ করছিলাম। ওনার দিকে বলতে লাগলাম, বল কি চাস। ধীরে ধীরে ওর সাথে কথা বলতে লাগলাম যে তুই একটাবার তো বল তোর প্রবলেম কোথায়, কেন আমি। পম্পিটির সঙ্গে রোজ রাতে কথা হতো। পম্পিটি আর আমি মিলে খুঁজতে লাগলাম কারণ, কোনো একটা কারণ তো থাকবে। কেন ওর এইরকম মৃত্যু, কেন ওর এইরকম ভাবে মৃত্যুর পরে নিজের প্রেজেন্সটাকে বজায় রাখা। ও কিছু চাইছে। আমরা দুজন মিলেই খুঁজতে লাগলাম ও কি চাইছে। জানি না এটা আমাদের মানসিক রোগ বা কিছু। আমার কাছে তখন মেন মুদ্রা ছিল মুনাইদি কি চাইছে সেটা জানার। আস্তে 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 ডট গুলোকে কানেক্ট করতে লাগলাম। প্রথমে জিনিসগুলো তো আমার কাছে খুব আননোন ছিল, তারপরে শুরু হতে লাগলো ডট গুলো কানেক্ট করা। একদিন কি হলো, আমি আর পম্পিটি মিলে ঠিক করলাম, মুনাইদি আমাকে বারবার করে বলেছিল আমি যদি মরি না, আমি যদি মরে যাই, অমুক একটা ছেলে আছে, ওকে তুই কিন্তু ছাড়। আমরা দেখলাম ওই ছেলেটা ওর সঙ্গে এত ভালো রিলেশনে থেকে বিয়ে করবো বলে, ইনফ্যাক্ট ওই ছেলেটার জন্য আমার আর মুনাইদির, ও যে আগরতলা চলে যায় বা ওই টাইমটার আগে আমার আর মুনাইদির মধ্যে কোনো কন্ট্যাক্ট ছিল না। আমাদের সম্পর্কটাই শেষ হয়ে গেছিল। আমাদের দুই বোনের মধ্যে এমন ঝামেলা হয়েছিল। ইনফ্যাক্ট পম্পিটির সঙ্গেও মুনাইদির কোনো কন্ট্যাক্ট ছিল না, কথাবার্তা টকিং টার্মসও ছিল না। হ্যাঁ, টকিং টার্মসও ছিল না, না একদমই না। তো আমাদের তখন মেন উদ্দেশ্য হলো ছেলেটাকে এবার দেখবো। ভালো কথা, পম্পিদি ছেলেটাকে মেসেজ করলো রাত্রেবেলা। আমিও মানে ওর নাম্বারটা তো নিতে হবে, কোনোভাবে কিছু করতে হবে। কি বলবো কৌস্তব, হঠাৎ করে হাত থেকে ফোনটা, বিছানায় বসে আছি, বিছানাতেই পড়লো, সুইচ অফ হয়ে গেল। আর অন হচ্ছে না। সেম টাইমে পম্পিদির ফোনটা গেল খারাপ হয়ে। হ্যাঁ, মানে আমরা দুজনে মিলে তখন দুদিক থেকে পাগল। ফোন কেন গেল, মানে ও জানে না আমার ফোনটা, মানে আমার ফোনটা খারাপ হয়েছে, তার কিছুক্ষণের পরে ওরটাও গেছে। এবার কন্ট্যাক্ট তো আর কোনোভাবে করতে পারছি না, বাড়ির ফোন থেকে ওকে ফোন করেছি, ওদের জন্য আমার ফোনটাও খারাপ। হ্যাঁ, তো এই যখন ঘটনাটা চলছে দুজনে মিলে, মানে আমি ওরা মানে বাড়ির ফোনে ফোন করেছি, ও আমি আমার মায়ের ফোন থেকে, দুজনে মিলে না বললাম পম্পিদি কিছু একটা ভুল করে ফেলেছি, একে
ফোন করা যাবে না, একে আমরা কন্ট্যাক্ট করবো না। দেখো, এই ঘটনাগুলো যদি এখন এইভাবে বলছি তো অনেকে মনে করবে ডাহা ঢপ মারছে। না, আমার জীবনে ঘটেছে ভাই, আমার কাছে সত্যি। হুম, আমার ফোনটা ঠিক হয়ে গেল, সুইচ অফ হওয়া ফোন, যেটাকে আমি 1000 বার টিপে অন করতে পারিনি, সেটা ঠিক হয়ে গেল। হুম, পম্পি দিও দোকানে গেল, কিচ্ছু না, ওর ফোনটা চার্জে ঢুকছিল না, চার্জের জায়গাটা কিছু একটা ভাবে খারাপ হয়েছিল, চার্জের জায়গাটা ঠিক হয়ে গেল। আমি ওকে বললাম, চল দুজনের ফোন যখন ঠিক হয়েছে রাত্রেবেলা আবার কথা হচ্ছে, একটা রিস্ক নিই, তোকে করতে হবে না, তুই অসুস্থ, তুই করবি না, আমিই করবো গোপালকে। যাই হোক, ফোনটা হুম, তো হুম, পম্পি দিয়ে আমাকে আটকে ছিল, বললো জানাই কোথাও যখন একটা ঘটনা দুজনের সাথে ঘটলো, ও চাইছে না বাঁচতে, বেশি খোঁচাবো না। হুম। তারপরে শুরু হলো কেন ও আনিশকে ভয় পাচ্ছিল। আমি একজনকে ভালোবাসি, যার সঙ্গে আমি বিয়ে অনিশকে করতে কে যাচ্ছি। ভালো মানে ভয় পাচ্ছিল? উনাইদি কেন ভয় পাচ্ছিল? ফিরে আসার পর থেকে, মানে ও যখন আমার কাছে আসে, হুম। ওর মারা যাবার কিছুদিন আগে যখন আমি ওকে নিয়ে আসি, অনিশ মানে হচ্ছে ওর ফিয়ন্সে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগরতলার তো পোস্টার। ও আমাকে, মানে ও মরে গেছে, আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, কেন নিয়ে যাবে? একটা হাজবেন্ড ওয়াইফও মারা গেলে কেউ কাউকে নিয়ে যায় না অত সহজে, তো ও কেন নিয়ে যাবে? হুম, এগুলো কেন? আনিশের মৃত্যুর দিন আনিশের হাতে দুখানা আংটি ছিল, হুম, হুম, হুম। উনাইদি সেটা কেন খুলে নিয়ে এসেছিল? এটা আগের দিন বলনি কিন্তু আমার- বোধহয়। আমি আংটির বললাম না, ব্যাপারটা। আমার আংটিটাই একটা বড় রহস্য আছে। তো আমি আংটির বললাম না কেসটা যে বলো তো একবার, please। কনক্লুশনটা মানে মানে ঘটনার তো কোনো শেষ নেই, সবাই সেকেন্ড পার্ট চাইছে, শেষ কি হলো জানতে চাইছে। শেষ আমি জানি না, ঘটনাগুলো কিভাবে ঘটেছে বলতে থাকছি। হুম, আমি এটা কিন্তু তখন জানতাম না, আংটির কেসটা শুধু মুনাইদির কাছে শুনেছিলাম, দুটো মানে আংটি আছে আনিসের। আচ্ছা, আচ্ছা, হুম, এবার আমি তখন কথাটা, মানে আমার গল্পের মধ্যে সেদিন কথাটা আসেনি, হুম, কারণ আংটির কথাগুলো আমিও ওর মৃত্যুর পরে জানতে পারি। ও শুধু বলেছিল দুটো আংটি আনিসের আছে, তো আনিসের আংটিটা যে ও মৃত্যুর দিন নিয়ে এসেছিল সেটা জানতাম না। আচ্ছা, আমার বয়ফ্রেন্ড মারা গেছে, তার হাত থেকে আমি আংটিটা কেন খুলে আনবো? এবং স্বাভাবিক। একটা ডায়মন্ড, হুম, এবং আংটিটা আজ অব্দি আছে ওই বাড়িতে। হুম, হুম। আংটিটা একটা মৃত্যু আংটি। মৃত্যু আংটি বলতো? আংটিটা ওই বাড়িতে আসার পর থেকে, তাহলে একটু প্রিভিয়াসে যাচ্ছি, এগুলো আমার মুনাইদির আম্মার কাছ থেকে শোনা। হুম, মুনাইদি মারা যাওয়ার, মানে মুনাইদি যখন অসুস্থ, আম্মা দেখতে লাগে কটা হাঁস, ছোট 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 হাঁসের বাচ্চা মুনাইদির মাথার কাছে ঘুরছে। হ্যাঁ, মানে এটা স্বপ্নে দেখছো না? বসে বসে জ্ঞানে দেখছে। হ্যাঁ, কে দেখছে? মুনাইদির মা, আম্মা, মুনাইদি ঠাকুমা। মুনাইদির মা অনেক আচ্ছা। ছোটবেলায় মারা যায়, হ্যাঁ, মুনাইদি ওর আম্মার কাছে মানুষ, এবং বাবা বাড়িতে তিনজনেই থাকতো। হুম, মুনাইদি চাকরি সূত্রে বেশিরভাগ সময় বাইরে, মারা যাবার আগের কথাগুলো বলছে, আমার এখানেও আসার কথাগুলো, মানে আমার এখানে আসার আগের কথা। হুম, হুম, হুম। মুনাইদির মাথার কাছে ওদের বাড়িতে ছোট 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 হাঁস ঢুকে আসছে, আম্মা হুস হুস করে তাড়ায়, ওরা চলে যায়। এই কথাগুলো আম্মা না তখন বলেনি। তারপরে মুনাই মারা যায় হলো। হুম, আমার বাবা তো মারা গেল, তার ঠিক কিছুদিন পর, হুম। কিছু মাস পর মুনাইয়ের বাবা মারা গেল। আচ্ছা, আচ্ছা। কোনো রোগ সেভাবে ধরা পড়লো না, মুনার বাবা মারা গেল। মুনার বাবা মারা যাওয়ার আগেও আম্মা দেখতো ওই হাঁসগুলো মুনাইদির বাবার মাথার কাছে ঘুরছে। তখনও কিন্তু মুনাইদির আম্মা আমাদেরকে এসব কিছু বলে। হুম, হুম, ইনফ্যাক্ট এগুলো কেউই কাউকে আমরা শেয়ার করতাম না, মানে হুম। যে যার নিজের মতো দেখতে বুঝতে তা হচ্ছে। আমার প্রবলেমটা শুধুমাত্র জানতো কম্পিটি এবং আমার বাড়ির লোক। তো এই ঘটনাটা ঘটার পর 2023 দুর্গাপুজোর সময় হুম, আমি মানে আমরা দীঘা বেড়াতে যাচ্ছিলাম, আমার হাজবেন্ড, আমি, আমার দুটো বাচ্চা, আর আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে তাকে নিয়ে যাচ্ছিলাম। হুম, হুম, হুম। তো তখন আমার হোম ডেলিভারি খুব ভালো চলছিল, সারা পুজো কাজ করেছি। এটা কোন সাল? দ্বাদশের দিনকে
এটা 2022। আচ্ছা। 21 থেকে আমি 22-এর ঘটনাটাই বলছি, যেহেতু আংটির ঘটনাটা এলো আমি একটু এগিয়ে গিয়েই বলছি। তো 2022-এ আমি, তার আগে আম্মাকে মা বলেছে যে মা জুনাই না এরকম ভয় পায়, ও ভয় পেতে না করবি, ও কিছু হবে না। দিয়ে বলেছে জানিস তো আমি না দুটো আংটি বিক্রি করব। এবার মুনাইদি মারা যাওয়ার সময়ই ওদের প্রচুর ধার দেনা হয়ে যায়, কারণ মুনাইদিকে যে নার্সিং হোমটায় রাখা হয়েছিল তার একটা হিউজ বিল হয়েছিল, এবং মুনাইদি ওদের বাড়িতে একমাত্র আর্নিং মেম্বার ছিল। আম্মা একজন 80 বছরের বৃদ্ধা, আর ওর বাবা কিছু আর্ন করতো না। ওকে। মাকে যখনই বলে না কিছু গয়না বিক্রি করবো, তার মধ্যে দুটো আংটি আছে, কার আংটি? ও মুনায়ের আংটি। মানে এটা তোমার মাকে বিক্রি করার কথা বলছে? না, মাকে বলছে তুই একটু আসবি কলকাতায়, আমি বিক্রি করতে যাবো। আম্মা তো বাড়ি থেকে বেরোতে পারে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার মায়ের কাছে বিক্রি করবেন না অন্য কোনো কোথাও? ও দোকানে নিয়ে যাবে বিক্রি আচ্ছা করতে। আচ্ছা, ওকে। হ্যাঁ, মানে মা তাহলে যাবে মাসির বাড়ি, মা নিয়ে যাবে, কারণ আম্মা বাড়ি থেকে বেরোতে পারে না। এবার আম্মা কোথাও না কোথাও বারবার করে অসুস্থ হচ্ছে, পড়ে যাচ্ছে, মাথা ফাটাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, একটু একটু ভয়ও পাচ্ছে। বলছে আমি না এগুলো বিক্রি করব। যখনই আমি আংটিটা বিক্রির কথাটা শুনেছি না, আমি মাকে বললাম মা আমাকে একটু ফোনটা দাও না। মাম্মা আংটিটা কবে আসে, তুমি কোথায় পেলে? বলছে আর বলিস না, মুনায়ের আংটি। মুনায়ের আংটি মানে? মুনায় বলছে ওই যে আগরতলা থেকে যখন চলে এলো ওই ছেলেটা মরে গেল, বোধহয় ওই ছেলেটা এই মুনাইকে আংটিগুলো গিফট করেছিল। একটা ছেলে একটা মেয়েকে যখন আংটি গিফট করে, একটা মানে মেয়েদের আংটি ছেলেদের আংটি আলাদা হয় তো, ডেফিনেটলি। এবং চুনি পান্না হিরে বসানো আংটি, হিরের আংটি অন্যরকম হয় মেয়েদের গিফট করার আংটি, আর ওটা একটা এত বড় ডায়মন্ড, যেটা আমি পরে গিয়ে দেখি। ওই ধরনের আংটি ছেলেটাই পড়েছিল, এবং ওটা মুনাইদির ফিঙ্গার রিং মানে সাইজের ছিল না, অনেক বড় একটা সাইজের রিং ছিল, দুখানা, একটা না। বললাম আচ্ছা ঠিক আছে। এবার 2022-এ যখন আমি কলকাতায় যাই, পম্পিদির বাড়িতে এক রাত থাকবো এবং তারপরে আমরা দীঘা যাবো। পম্পিদি বললো শোন না, এটা কোন সাল বলছো দীঘার ব্যাপারটা? আমি আবার ভুল বলেছি, এটা 21-এর দুর্গাপুজো। আচ্ছা, আর আবার দীঘা যাওয়ার প্ল্যান কত হচ্ছে? আগের বার দীঘা গিয়ে তো প্রবলেম হয়েছিল। হ্যাঁ, দীঘা গেছিলাম, সেটা 19, এটা 20, 21। আমার বাবা মারা যাওয়ার পর বললাম না সবকিছু খুব স্মুথ চলছিল তখনটা। আবার দীঘা যাচ্ছ? এরপর আবার দীঘা যাচ্ছি। এবার তোমার সাথে এখন পারমিতার যোগাযোগ রয়েছে তাই তো? একদম ভালো রকম, এবং আমি বাসু কাকুর মাদুলি তখন পড়ে ফেলেছি। পড়ে ফেলেছো? খোলার চেষ্টা করোনি? না 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 না, ওকে। পড়ে থাকতাম, তখন পড়ে থাকতাম, এবং আস্তে আস্তে আমি অনেক প্রবলেম, মানে ওই আমি নিজেকে মানসিক রোগী বলে মানিয়ে নিয়েছিলাম। ভয় পেতাম, সব হতো, বুঝতে পারতাম ভুল শুনছি, ভুল ভাবছি, হ্যালুসিনেট করছি। হলো এবার তারপরে যেটা হলো, গেছি পম্পিদিদের বাড়িতে, সারাদিন থেকেছি। থাকার পরে পম্পিদি বললো চল আমার সঙ্গে দেখা করে আসি, দুজনে মিলে গেছি। এবার গিয়েই আম্মা আমাকে জড়িয়ে টড়িয়ে ধরে আদর টাদর করে, আম্মা মাকে বলেছিল আংটিগুলো না আলমারি থেকে বের করে ঠাকুরের সিংহাসনে রেখেছি, জানিস তো? মা বললো কেন? না আংটিগুলো এমনিই রেখেছি। এবার আংটিগুলো কেন এমনি রেখেছে জানি না, সেটা অনেক পরে বুঝতে পেরেছিলাম। আর বারবার করে মাকে বলছিল জানিস তো আমি না মরে যাবো মনে হচ্ছে, আমাকে না কেউ মেরে ফেলার চেষ্টা করছে। এবার এই মরে যাবো বারবার বলছে, আম্মা যাবে মরে। আমরা দেখতে গেছি, দেখতে গিয়ে প্রথমে আংটি কথাটা মাথায় ছিল না, আম্মাকে দেখে খাবার দাবার নিয়ে গেছি, খাইয়ে দিলাম হাতে করে। আম্মা পটাম করে বিভিন্ন পুরনো ছবি বার করলো। মুনাইদির বিয়ের সময় আমি বললাম না আমার সঙ্গে এমনই অশান্তি, মুনাইদির তো একটা বিয়ে করেছিল, মানে ওই বয়ফ্রেন্ডটাকে ছাড়ার পরে মুনাইদি আবার একটা বিয়ে করেছিল। আমি মুনাইদির লাইফ হিস্ট্রিটা পরে বলবো, তাহলে হয়তো এই কারণগুলো অনেকের কাছে ক্লিয়ার হবে, অনেক একটু পরে বলছি। তো আম্মা যেটা করলো, মুনাইদির বিয়ের ছবি আমাকে বের করে দেখাতে আরম্ভ করলো। আমি একদম ঠিক ছিলাম, বিয়ের ছবিটা যেই দেখলাম মাথাটা গরম হলো। হ্যালো, এই যে আগরতলার যে বয়ফ্রেন্ডটা রয়েছে তার আগে মনে হয় তার বিয়ে হয়েছিল? আগরতলার বয়ফ্রেন্ডটা
মানে সঙ্গে আলাপ হওয়ার পর, মানে আগে আগে সেটাই তো। দিন অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে হয়। ছেলেটা Okay. আমেরিকার ছেলে ছিল। কোথায় ছেড়েছিল? আমেরিকায় থাকতো। আচ্ছা, তারপর? ও মনে হয় যে 7 দিন মানে ওখানে এসে কলকাতায় এসে একটা matrimony.com এ অ্যাড দেয় এবং তারপরেই ওদের মধ্যে সম্বন্ধ হয় এবং বিয়েটা কিছুদিনের মধ্যে বিয়ে হয়, 15-20 দিন বা 30 দিনের মধ্যে। তো আমাদেরকে, যেহেতু আমার সঙ্গে মনে হয় তখন তুমুল অশান্তি, মানে একদম 2 বাড়ির মধ্যে অশান্তি লেগে গেছে বিশাল বড়, ওই বয়ফ্রেন্ডটার জন্য, যাকে ফোন করতে গিয়ে আদতে করা হলো না। তো আলটিমেটলি বিয়েতে আমরা কেউ যাইনি। এবার মনে হয় বিয়ের ছবি দেখতে গিয়ে দেখি একটা হার মনে হয় গলায় পড়ে রয়েছে। আর মাথাটা ঘুরে গেল। হ্যাঁ, একটা গলার হার। মাথাটা ঘুরে গেল। না আম্মা, এটা মনে হয় বিয়ের হার? হ্যাঁ। আম্মা, এটা সেই হারটা না যেটা তুমি আমাকে আমার ছেলের অন্নপ্রাশনের সময় পরার জন্য দিয়েছিলে? মনে হয় মারা যায় 19 জুলাই। আমার ছেলের অন্নপ্রাশন হয় 15 অগস্ট, পরের মাসে। আর সেই হার যেটা মৃত্যুর আগে পড়েছিল সেটাই তোমাকে পড়তে দিয়েছিল? বিয়ের দিন আম্মা আমাকে বলেছিল এই হারটা তুই পরবি। হারটা সোনার নয়, হ্যাঁ, একটা চাঁদিরই হার ছিল, নেকলেস টাইপের, সোনার জল করা। আম্মা আমাকে বলেছিল, জুনাই তুই তোর ছেলের অন্নপ্রাশনে এই হারটা পরবি বাবা, আমার খুব ভালো লাগবে। মানে এটা মৃত্যুর 1 মাস পরে, তাই তো? 1 মাস পরে। মনে এটা খুব পছন্দের হার। আমি কিন্তু খুব বিশ্বাস করে হাতটা পড়েছিলাম, হাতটা গ্রহণ করেছিলাম। হাতটা আজ অব্দি তোমায় দিয়ে দিয়েছিল? হ্যাঁ, হাতটা আজ অব্দি আমার বাড়িতে আছে এবং এই হারই হচ্ছে আমার এত প্রবলেমের কারণ। আমাকে অনেকে বলেছে যেন আমি হাতটা ফেলে দিই, গঙ্গায় দিয়ে আসি, এই করি ওই করি সেই করি। অন্যম আমি পারবো না। ওকে। ইনফ্যাক্ট বলা ভালো, আমি পারতে চাই না। আচ্ছা। আমি হাতটা কাউকে দিতেই চাই না, মানে কাউকে না, আমি ফেলে দিতেও চাই না। ওকে। তো তারপরে আম্মা আমাকে দেখালো হাতটা, মাথাটা খুব গরম হলো। গরম হয়ে ঠাকুরের, তখনই মনে পড়ে গেল আংটিগুলোর কথা। ঠাকুরের সিংহাসনের দিকে তাকালাম। একটা ডায়মন্ড কতটা দামি হলে অনেকটা দূর থেকে চকমক করে, আর সেটা কত ক্যারেট হলে। আমি আংটিটা হাতে নিয়ে দেখিনি, ওই সিংহাসনের ভেতর থেকে আংটিটা দেখেছিলাম। আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি এবং অসুস্থ হতে লাগি আবার। পম্পিদি আমাকে ওখানকারই একটা মসজিদে নিয়ে যায়। কোথাকার মসজিদ? মানে কলকাতায় ও যেখানে থাকে, বাগবাজারে, ওখানকারই একটা মসজিদে নিয়ে যায়। আমি যাই। ওখানকার মৌলভী সাহেবরা ওর খুব পরিচিত ছিল, ওকেও বাড়িতে এসে ছেড়ে যেত। তো ওরা যখন পম্পিটি যায় এবং সপ্তাহে ওদেরকে একটু ছোট করে বলে, ওরা বললো মেয়েটাকে তো নিয়ে এসছেন কিন্তু অনেক লেটে নিয়ে এসছেন, এর অবস্থা খুব খারাপ। ঠিক আছে বসুন, আমরা দেখছি। ঝাড়া শুরু করছি। 6 জন মিলে আমার সামনে বসেছে, আমাকে একটা প্লাস্টিকের টুলে বসিয়েছে। পম্পিটি আমার পাশে দাঁড়িয়ে একটা টুলে বসে, আর ওরা 6 জন 6টা প্লাস্টিকের চেয়ারে আমাকে, একজন মৌলভী সাহেব মন্ত্রটা পড়ছেন এবং বাকিরা তার পাশে বিড়বিড় করে মন্ত্র পড়ছে, আর উনি একমাত্র আমাকে ফু দিচ্ছেন। প্রথম ফু অব্দি ঠিক ছিল, সেকেন্ড ফু থেকে শরীর খারাপ করতে লাগলো। খালি চোখটা বাঁ দিকে যাচ্ছে, আমার মুখটা আস্তে আস্তে ঘাটটা বাঁ দিকে ঘুরে গেল। আমি বাঁ দিকেই তাকিয়ে আছি। বাঁ দিকে ঘুরে গেল পুরো? হ্যাঁ, মানে ওইভাবে ভূতের মতো না, নর্মাল আমি বাঁ দিকে তাকিয়ে আছি। কেন বুঝতে পারছি না, আমি বাঁ দিকে তাকাচ্ছি বারবার। আমার তখন পুরো কনসেন্ট্রেশনটা বাঁ দিকের দেওয়ালে। মৌলভী সাহেব আমাকে বারবার বলছে এদিকে ফেরো, ফু। 3 বার ফু দেওয়ার পর মাথা পুরো ঝনঝন করতে লাগলো। উঠে দাঁড়ালাম, টুলটা তুললাম, সোজা ওনাকে চাপাতে গেলাম। পম্পিদি আমাকে চেপতে ধরলো, জোরে টুলের ওপর বসালো। মৌলভী সাহেব জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। আর আমি না ততক্ষণে বুঝতে পেরেছি আমি খুব বাজে একটা ঘটনা ঘটিয়েছি, যথেষ্ট লজ্জাজনক।
কি বলো তো? আমি মানে ওইভাবে টুল তুলে আমি ওনাকে মারতে যাচ্ছি, এটা তো একটা পাবলিক প্লেসে, মানে আমি এই জিনিসটা তো করতে পারি না, মানে আমি করতে চাইও নি, কিন্তু আমি করেছিলাম। এবং লজ্জা লাগছে, প্রচন্ড শরীর খারাপ করছে, থরথর করে কাঁপছি, কাঁদছি, ঘুম জোর চলে এলো। পম্পিদি আমাকে চিপতে জড়িয়ে ধরে রেখেছে। মৌলভী সাহেব ফু দেয়া থামাচ্ছে না, টোটালে 6 বার দিল। বললো ওকে, ওরা কখন যাবে দীঘা? বললো রাত মানে ভোরবেলা, ভোর বেড়াবে 3টের দিকে। বললো যতক্ষণ না আমি একটা জল পড়ে দিচ্ছি ততক্ষণ ওকে বাড়ির বাইরে বের করবে না, আর একটা জিনিস দিচ্ছি ওটা ওর কাছে যেন ও রাখে, একটা দোয়া পড়ে দিচ্ছি, আর মেয়েটাকে খুব শিগগির দীঘা থেকে ফিরলে আমার কাছে নিয়ে আসবে। মানে পম্পিদি তখন মানে দীঘা থেকে মানে দীঘা যাওয়ার প্ল্যান চলছিল আমাদের, তাই তো? না না, পম্পিদি দীঘা যাচ্ছে না, আমি পম্পিদির বাড়ি বেড়াতে গেছি। পম্পিদিও তো কলকাতায় থাকে, কলকাতা থেকে আমি দীঘা যাবো। আচ্ছা, কলকাতা থেকে দীঘা যাবো, পরের দিন ভোরের সময় দীঘা যাবো। হ্যাঁ, তো পম্পিদি নয়, আমিই যাচ্ছিলাম দীঘা, হাজবেন্ড আর বাচ্চাদের নিয়ে। আচ্ছা, তুমি ওদের বাড়িতে স্টে করছিলে? ওদের বাড়িতে স্টে করেছি, একটা ব্রেক জার্নি ছিল, যেহেতু বাচ্চা দুটো ছোট। কি বলবো কৌস্তব, পম্পিদি আমাকে রাস্তাটা থেকে ধরে ধরে পার করলো। ঠিক রাস্তার যখন এপারটা এলাম, আমার পুরো জট ঠিক হয়ে গেল, শরীর ঠিক হয়ে গেল। পম্পিদি আমাকে বললো বারবার বাঁদিকে কেন তাকাচ্ছিলি, কি হয়েছে বাঁদিকে? আমি জানি না পম্পিদি, ছুটে মনে হচ্ছিল বাঁদিকে যাই, ওই দেয়ালটা ফাঁক করে ঢুকি। বললো জানিস বাঁদিকে কি? বললাম কি? বললে এই নার্সিং হোমে আমি অ্যাক্সিডেন্টের পর ছিলাম, না এই নার্সিং হোমেই গেছে। কি বলছো? হ্যাঁ, সঞ্জীবনী বলে নার্সিং হোমটার নাম। কারুর হয়তো খুব ডাউট হতে পারে, আবার ঝাড়ি মারতে বা কিছু, অনেকের মনে হয় তো। এবং সঞ্জীবনীর পাশেই মাজারটা আছে, যে কেউ দেখতে পারে রাস্তাতে। হ্যাঁ, তো ঘটনাটা ঘটে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, হলো। তারপরে বাড়ি ফিরে এলাম এবং খুব সুস্থ, আমার খুব হালকা ফিল হচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। পম্পিদির একটাই ভয় ছিল, দীঘা গিয়ে অত বড় দুর্ঘটনা এর আগের বার আমি ঘটিয়েছি, তাহলে এবারেও দীঘা গিয়ে কিছু হতে পারে। আমি ওই জলটা বারে বারে খেতে থেকেছি, খুব ভালোভাবে বাচ্চাদের নিয়ে দীঘা থেকে ঘুরে বাড়ি ফিরেছি। তো যাই হোক, এই ঘটনাগুলো হলো। পারমিতাকে আমি সবটা ফিরে এসে বললাম, পারমিতা এই হয়েছে, কিন্তু আমি সুস্থ হচ্ছিলাম না, কারণ খুঁজে পাচ্ছিলাম না। এই যে ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছিল, কেন আমার সাথে ঘটে চলেছে, এগুলো আমার কাছে জানা ছিল না। কোথাও না কোথাও ধীরে ধীরে আমি প্রচন্ড বিরক্ত হতে লেগেছিলাম। এই করতে করতে ধরো মাঝে মধ্যেই দরজায় আওয়াজ, জানলায় আওয়াজ, ছেলে থেকে থাকা, মানে বাড়িতে একটা বিচ্ছিরি অশান্তি, আর্থিক অনটন, বিভিন্ন রকম ভাবে চলছে, একটা সমস্যা চলতে থাকছে। মানে বাড়িতে না কোনোভাবে কেউ আমরা ভালো নেই, এটাই বলা ভালো, কেউ আমরা ভালো নেই। খুব বড় কোনো রিজন নয়, কিন্তু আমরা ভালো নেই। বুবাইয়ের সঙ্গে এমন এমন কিছু অশান্তি হতে লাগলো হঠাৎ। মানে তোমার হাজবেন্ড? হ্যাঁ, মানে একটা কুলুকালাম অশান্তি, যেখানে হয়তো আমাদের মধ্যে আর সম্পর্কটাই থাকবে না। মানে আমার প্রত্যেক মুহূর্তে এমনই ঘটনা ঘটতো যেখানে আমি রেডি সুইসাইড করার জন্য, আত্মহত্যা করার জন্য। মানে আমি আর পাচ্ছি না। এবং খুব অদ্ভুত ভাবে যখনই ভাঙতাম তখনই পারমিতাকে ফোন করতাম বা মেসেজ করতাম। ওই সময় ও আমাকে এমন ভাবে আগলাতো যেটা হয়তো আমি আজও বেঁচে আছি যার জন্য। লাস্ট টাইম আমি পারমিতা আমার বাড়ি আসি এই কারণে। সেদিনও পারমিতাকে বলেছিলাম, পারমিতা আমি না আর পাচ্ছি না, বললে আমি আসছি। তো সব এই করতে করতে ধরো দিনের পর দিন কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আনিসের প্রোফাইল খুঁজতে লাগলাম, ওর বাড়ির লোকের নাম্বার খুঁজতে লাগলাম, কেমন যেন একটা পাগলের মতো কারণ খুঁজে বেড়াচ্ছে। আজ অব্দি সেটা পাইনি। একদিন বাথরুমে গেলাম রাতের বেলা, পম্পিটির সঙ্গে কথা বলতে বলতে বললাম, পম্পিটি ফোনটা রাখ, আমার যে অ্যাটাচ বাচ্চা আছে।
ওনাকে বললাম যে আমার ছেলে নাকি অসুস্থ করে দিস, আমার বাচ্চাটা অসুস্থ থাকে, আমি অসুস্থ থাকি, তুই আমার বাড়িতে আমার হাজবেন্ডের সঙ্গে অশান্তি লাগাস, আমাকে মারতে চাস। আমি সব বুঝতে পেরেছি। তুই কি চাস? তোর আসলে আমার সংসারটার উপর লোক তো? মুখে বল, আয় সামনে আয়, হয় তুই আজকে আমার সামনে এসে বলবি, আদারওয়াইজ তোকে আমি আজ থেকে মানি না, আমি পাগল। আজকের পর থেকে আমি মানবো আমি পাগল, আমি তোকে মানি না। তো মুনাইদি আমাকে মানে আমি বলেই যাচ্ছি বাথরুমে বসে, হয় তুই আজকে আসবি, না হলে আজকের পর থেকে আমি মেনে নেব আমি পাগল, তোকে আমি মানি না। এটা বাথরুমের মধ্যে বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলেই যাচ্ছি। প্রায় ঘন্টাখানেক ওয়েট করলাম, দেখেই গেলাম। একটা টাইমের পর বুঝলাম আমারই মেন্টাল প্রবলেম, মুনাই নেই। কারণ ও এলো না আমার সামনে, আচ্ছা, আমাকে এসে কিছু বললো না। ঠিক আছে, কিছুটা খুশি হলাম যে তাহলে আমার বাড়িতে যা যা হচ্ছে তার জন্য মুনাই দায়ী নয়, এটা সিচুয়েশন দায়ী, ভাগ্য কি যাই হোক। সকালবেলা উঠেছি, আমার একদম সদর দরজার পাশে একটা মানি প্ল্যান্ট লাগানো ছিল, মানে একটা মানে ওয়ার্ড্রোব মতো আছে ওখানটাতে। যাই হোক, ঠিক সদর দরজার দিয়ে ঢুকেই সবাই অনেকটা ভরে ওঠে, সবার আগে ওঠে। অনেকটা জায়গা গোল করে জল পড়ে আছে। ও ভাই আমাকে ডেকে পাঠিয়েছে, যে ডাকছে ঘুম থেকে, মা মোটো। কেন? ঘরে জল ফেলে রেখেছো কেন? এবার জানতো রাত অব্দি একমাত্র আমি জেগে থাকি। কোথায়? ওইখানে চলো, ঘরের ভেতরে অতটা জল পড়ে। আর অদ্ভুত ভাবে মানে মানে ধরো আমি 1 কাপ জল একটা জায়গায় ফেললাম, এরকম গোল হয়ে গেছে, ওইভাবে একটা গোল জল পড়ে। আচ্ছা আচ্ছা। আমি না বললাম আমি ফেলিনি, মা ফেলেছে। মাকে ডাকলাম, মা বলছে দূর, আমি কেন রাত্রেবেলা ঘর থেকে বেরোবো, আমি তো বেরিয়ে আসিনি। আর এখানটায় দরজার ওখানটায় আমরা কেউ রাতের দিকে যাই না, ওখানটায় কেন জল ফেলবো? আমার ওইটুকু টাইমে উত্তরটা বোঝা সারা হয়ে গেছিল। কি বুঝতে পেরেছিল? আমি আছি, মানে মুনাইদি আছে। কে আছে? মুনাইদি আছে। ও আমাকে সেদিন রাতে প্রমাণটা দেয়নি ঠিক, কিন্তু এই মুহূর্তে দিয়েছিল। ঘরে জল পড়ে থাকার কোনো কারণ ছিল না, কোনোভাবেই ছিল না। কেউ মাঝরাতে উঠে ঘরে 1 কাপ জল ঢেলে দিয়ে আসবে না পাগলের মতো। এবং যেখানে ছোট ছোট বাচ্চা বাড়িতে থাকে, পড়ে যেতে পারে, আমরা কেউ করিনি। আমি বুঝে গেছিলাম, বাড়িতে কাউকে কিচ্ছু বলিনি, কম্পিটিকেও বলিনি। সেদিনের মাথায় আবার একটা বিপদ, আমার শ্বশুর মশাই অ্যাক্সিডেন্ট করলেন এবং পা ভেঙে গেল। তারপরে আবার কোভিডের ওই ব্যাপারগুলো শুরু হতে লাগলো। তো এই সমস্যাগুলো একটার পর একটা চলতে থাকলো, কিন্তু আমি বুঝতে থাকলাম যে ও আমাকে এসে বলবে না ও কি চায়, ও আমাকে জানতে দেবে না ও কি চায়, কিন্তু আছে। ওকে ওকে ওকে। ছেলের ওপরে অত্যাচারটা কিছুটা কমালো। ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমি আমার বাড়িতে সমস্যাটা কোনো সময় কম বুঝতাম, কোনো সময় চরম ভাবে বুঝতাম। ওর বাড়ির লোককে বললাম তোমরা পিণ্ডদান করোনি, পিণ্ডদান করো। আমাকে কিছু অ্যাস্ট্রোলজার, সব জায়গায় যেতাম তো, ওখানে সবাইকে বলতাম একটু হেল্পের জন্য। সবাই আমাকে বলতে লাগলো এবং আমি এত অসুস্থ হতে লাগলাম। কৌস্তব, আমি আগের দিনও বলেছি, আমি কোথাও না কোথাও এখনো অব্দি ভাবি যে জানুয়ারিটা তাড়াতাড়ি চলে আসুক এবং আমার মাথার এই ধারণাটা বেরিয়ে যাক যে আমি আছি, আমি 35-এ যাইনি, আমি যাব না। তো পারমিতা, তুমি একটু কথা বলবে? আমার না
একটু অসুবিধা হচ্ছে, আর একটু জল খাই। পারমিতা লাইনে নেই, আমি এখন দেখলাম। দাঁড়াও, নিচ্ছি ওকে। পারমিতাকে কলে পেলাম না। দাঁড়াও ঠিক আছে, ও হয়তো দাঁড়াও, নিচ্ছি, কল ব্যাক করলো। হ্যাঁ, পারমিতা এখন লাইনে আছে। হ্যালো। হ্যাঁ, মনাই, আরে, সরি sorry, মনাই বলছে, স্যার। আমিও মনাই বলছি। জুনাই আনকমফোর্টেবল ফিল করছে। অনেকক্ষণ কথা বলো না। না না, এমনি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ বক বক করছি তো, একটু শরীরটা খারাপ করছে। তুমি একটু কথা বলো, আমি আবার শুরু করি। ওকে, দাঁড়াও তাহলে আমি হেডফোন লাগাই। হুম। হুম। বলো। কেসটা হচ্ছে, পম্পিদির বাড়িতে জুনাই গেছিল, গিয়ে মাজারে গেছিল, সঞ্জীবনীর পাশে যেটা রয়েছে সেটার কথাই বললো। ওই চেয়ার ছুঁড়ে ফেলেছিল ওটা বললো? চেয়ার ছুঁড়ে মারতে গেছিল ওটা বলেছে। আর আরেকটা যেটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে যে, দেখো পুরো লাইভ কল রেকর্ডিংটাই দেবো আমি, ঠিক আছে? কারণ কিছু তো আনক্যানি ব্যাপার রয়েছে। তারপর আংটির ব্যাপারটা বলছিল, আর শেষে কোনটা বললো? শেষে বললো হচ্ছে যে ঘরে জল পড়াটা, ঘরে জল পড়ার যে ব্যাপারটা, যেখানে মানে আমি যখন ওকে রাত্রেবেলা থ্রেট করলাম যে তুই নেই, তুই নেই, আমি পাগল, তুই প্রমাণ করতে যাচ্ছিস, এবং ও আমাকে বললো যে, ও মানে বললো মানে কি, ঘরে জল পড়ে থাকতে দেখলাম সকালবেলা, ভোরবেলা সবাই দেখলো, তুই আমাকে বললো যে জল পড়ে আছে, যেটা আমরা কেউ ফেলিনি। তো আচ্ছা, ওইটা বলেছো যেটা কোনটা? তোমার যখন একটু শরীর খারাপ করছে যখন, তখন তুমি একটু অন্যদিকে আসো, মানে আমার বা মোনায়ের হাঁসের দেখার ব্যাপারগুলো বলেছে, 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 হ্যাঁ, সেটা বলেছে। কথা বলে অসুবিধা নেই, বরঞ্চ একটু কমফোর্টেবল লাগছে এবার আমার। সবাই সাপোর্ট দিয়ে দিয়েছে এই ঘটনাটার জন্য। পারমিতার হাজবেন্ডও বলে দিয়েছে মাঝখান থেকে, পারমিতা বলছে আলতো কথা বলবো না। ও আবার জিজ্ঞাসা করছে যে রেডিয়া লাইন আছে, কথা বলবা? দাঁড়াও দাঁড়াও, রেকর্ডিং চলছে। হ্যালো, আমি রেকর্ডিংটা অন রেখেছি, যা যা হবে সব রেকর্ড করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলছি এটা বলেছো যে ওই হাড়ের ব্যাপারটা? হাড়ের ব্যাপারটা সব বলেছে। এরপরে আমরা কনক্লুশনের দিকে যাবো এবার, ঠিক আছে? মানে এরপরে তোমার সাথে কি কি হন্টিং হচ্ছে বা হয়েছে সেই জায়গাগুলো যাবো। আগেরটাই যেরকম শুনছিলাম, আচ্ছা, মোস্ট ইন্টারেস্টিং যেটা হচ্ছে, যেটার জন্য আজকে বসে তুমি কল রেকর্ড করতে পারছো কিছু, যেটা হচ্ছে যে ও তো প্রচন্ড অ্যাটেনশন পছন্দ করে, তো তুমি ওর পাস্ট লাইফ নিয়ে কথা বলেছো? না, কনক্লুশন ওটাই। হ্যাঁ, মুনাইয়ের বিয়ে ফিয়ে এইসবের এই পুরো ব্যাপারটা একবার বলো। না, অ্যাকচুয়ালি বিয়ের কথা বলার থেকেও বলি, ছোট থেকে ওর খুব মানে ও খুব ভালো একজনের কাছে নাচ শিখতো, একটা ভালো স্কুলে পড়তো। ওর মা মারা যায় ক্লাস 8-এ। মায়ের মৃত্যুটাও নর্মাল ছিল না। সাডেন মানে ওর মা খুব ভালো একটা কোম্পানি, মানে ফিলিপসের ডিলারশিপ ছিল সেখানে, মানে তখনকার দিনের মানে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাকে দিয়ে ওর মা সিটে কাটিয়েছিল, মানে ওদের এত বড় কোম্পানি ছিল। তো সেই ছবিও আছে বাড়িতে যদিও। তো তখন ওর মা কাজ টাজ করে এসেছে বাড়ি, আবার বিকেলবেলা যাওয়ার কথা, সব ঠিকঠাক। হঠাৎ কেন অফিসে আসছে না, মোনাইদির মা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, মারা। এবং তখন ও ক্লাস 8, ওর মায়ের মৃত্যুটাও মানে মৃত্যুর পরে ওর মাকে দেখতে পর্যন্ত যায়নি। কেন জানি না ওর কি হয়েছিল, তখন আমি আরো ছোট, মোনাইদি 8 মানে আমি 5। আমার বাড়ির লোক সবাই গেছিল, আমাকেও নিয়ে যাওয়া হয়নি কারণ আমি তখন অনেকটা ছোট, এবং আত্মহত্যা বাড়িতে ওটা একটা বড় অ্যাক্সিডেন্টের ঘটনা ছিল। মোনাইদি যায়নি। পম্পিদি ওই সময়টা মোনাইদিকে খুব আগলে ছিল, সামলেছিল। মোনাইদি পড়াশোনা আস্তে আস্তে নষ্ট হতে লাগলো। ও 10 অব্দি পড়ার পরে আর পড়েনি, কিন্তু ও খুব বড় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাতো। আচ্ছা, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পর বড় বড় ইভেন্ট করেছে, কলকাতায় বড় বড় ইভেন্টের কাজ করেছে, বড় বড় সেলিব্রিটিদেরকে নিয়ে এসে ও ইভেন্ট করিয়েছে। এবং খুব অদ্ভুত ভাবে ও মানে তুমি যদি ওর ছবি দেখো, বা ধরো হোটেলে কাজ করছে একটা ব্যাংকুয়েট ম্যানেজার হিসেবে, বা আগরতলাতে যে 5 স্টার হোটেলটাও ছিল, 5 স্টার আর 4 স্টার, হ্যাঁ,
সেটা আমি যা ডেসক্রিপশন শুনেছি সেটা একটা খুব বড় হোটেল। হুম তো ওখানেও ওর চাকরি পাওয়ার কথা নয়, একটা 10 পাস মেয়ে, মাধ্যমিক পাস। তো ও কিন্তু নিজের যোগ্যতাতেই কাজটা পায় এবং খুব মানে ওকে দেখলে কেউ বলবে না যে ওইটুকু এডুকেটেড। প্রচন্ড রকম স্মার্টনেস, প্রচন্ড রকম সব দিক সামলানোর ক্ষমতা, সবকিছু দুর্দান্ত। এবং মানে ওর কাছে ছিল কি লাইফটা খুব সুন্দর চকচকে জীবন। হুম মানে আমাদের মানে আমরা ওই সময় যেমন বিয়ে করবো, সংসার করবো, এই হবে ওই হবে, এরকম একটা ব্যাপার। ওর তখন লাভিশ লাইফ চাই, অঢাল টাকা চাই। এবং তখন আমাদের বয়স বেশি না কিন্তু। মানে ও তখন থেকে ওর কাছে হচ্ছে নিজেকে একটা এমন জায়গায় নিয়ে যাবো যেখানে আমাকে সবাই দেখবে, সবাই চিনবে, সবাই জানবে। এই করতে করতে লাইফে হেন কোনো ভুল কাজ নেই যাও করেন। আর এর সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়ে গেল, কাল পালিয়ে গেল, পরশু বাড়ি চলে এলো। মানে এবং প্রত্যেকটাকে ও খুব এনজয় করে করতো। হ্যাঁ, আচ্ছা লাইফস্টাইলটা ওর একদম ভালো ছিল না, একদম না। 3টে বিয়ে করেছে ও। আচ্ছা আনিসের আগে, মানে আনিসের সঙ্গে বিয়ে হয়নি। মানে ওর বাড়ির লোকও ওকে নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড ছিল, লাগছে। ওই জন্যই ও যখন বাইরে চলে যায় বাড়ির লোক শান্তি পেয়েছিল, চলো গেছে শান্তি, না হলে তো ও অত্যাচার করবে। মানে ও যখন তখন যেখানে খুশি যা খুশি করতে। কিন্তু ইনকাম করতো, হিউজ টাকা ইনকাম করতো, প্রচন্ড রকম ভালো ভালো জায়গায় চাকরি করতো, ভীষণ স্মার্টনেস ছিল ওর মধ্যে। এবং ও যেটা পছন্দ করতো সেটা হচ্ছে, যেমন পম্পিতির সঙ্গে আমার রিলেশনটা এত ভালো তৈরি হয় ও মারা যাওয়ার পর থেকে। আমরা 3 বোন ছিলাম ঠিকই, কিন্তু মুনাইদি আর আমি ক্লোজ ছিলাম, মুনাইদি আর পম্পিতি ক্লোজ ছিল, আমি আর পম্পিতি ছিলাম না। তো যে ঘটনাটা আমি বলেছিলাম, আমাকে একটু মনে করাবে, একটা ছোট্ট ঘটনা আমি বলবো। পম্পিতি 18 জুলাই আমার মেয়ের বার্থডে ছিল, আমার বাড়ি আসে, আমাদের মধ্যে রাতে গল্প হচ্ছে। সাডেন কথা বলতে বলতে ও আমার মাথায় সুশুরিটি দিচ্ছিল, শিশু হয়েছে। বলতে বলতে বলি, মানে আমি কথা বলছি, শুনলাম প্রীতম দা এটা বলছে, বাবা নেই বলছে, একটা কাঠি চাই, একটা গাছতলা আছে, একটা সামথিং। আমার আমি দেখো এগুলো ওর মুখ থেকেই শোনা, তাই আমি ক্লিয়ারলি আমারও ঠিক মনে পড়ছে না আরো কি বলেছিলাম। হ্যাঁ, কিছুটা চাল, একটা লম্বা কাঠি, একটা গাছতলা। বাবান চাইছে, বাবান ঘুরছে, গাছতলায় খেলছে, ওরা খুব ভালো আছে, তুই ওদের নিয়ে একদম চিন্তা করিস না, আমি সবকিছু দেখে রাখছি। এবং ওরা ওই মুহূর্তে কি করছে তার ডেসক্রিপশন আমি পম্পিতির পাশে শুয়ে শুয়ে পম্পিতিকে দিচ্ছিলাম। পম্পিতি পুরোটা শুনে তখন আমাকে তারপরে তোলে। আমি তখন মোটামুটি ঘুমিয়ে গেছি। আমি একটা আবার বললো বলা, পম্পিতি থেকে খুব কাঁদছে, খুব স্বাভাবিক। আমি যা যা টপিক নিয়ে কথা বলছিলাম ওর কাঁদাটাই স্বাভাবিক। পম্পিতি কাঁদছে, বললো তুই আমাকে কিছু বলবি না? আমাকে তোর কিছু বলার নেই? ও আমার হাত দুটো ধরে আমাকে সামনে বসিয়ে জিজ্ঞেস করেছিল। আমি আবার ওর হাত দুটো ধরি, দিয়ে বলেছি ঝুমাইকে আমার সাথে যেতে দে, তুই আমাদের মধ্যে থাকিস বাড়ি। ওকে ওকে ওকে। তারপর যাই হোক সকালবেলা আমরা তারা পুজো দিতে গেছিলাম। মায়ের পুজো দিয়ে আসি, দর্শন করে আসি, মেলাটেশ্বরী গেছিলাম, পেটেশ্বরী গেছিলাম, সব ঘুরে আসি। তারপরে পম্পিতির সাথে আস্তে আস্তে সম্পর্কটা
এমন খারাপ হতে লাগলো। হুম। আজকে ডেটে না কম্পিটিশন আমার সেইভাবে আর কন্ট্যাক্ট নেই, এখন খুব কম। হ্যাঁ, মানে হয়তো খুব স্পেশাল কিছু দিনে আমরা একে অপরকে উইশ করি, হুম খুব স্পেশাল কিছু দিনে হয়তো আমরা একে অপরের সঙ্গে কথা বলি, যেদিন বলি সেদিন হয়তো 8 ঘন্টা 1 ঘন্টা বলি, কিন্তু তাছাড়া আমাদের মধ্যে আর কথা হয় না। কোথাও না কোথাও সেই সম্পর্কটাও জলে, এবং আমরা দুজনেই জানতাম যাবে। বুঝতে পারছি। তো মনে হয় এই যে টেন্ডেন্সিটা, আগের দিন আমি না একদম রেডি ছিলাম না, পারমিতা আমাকে সাডেন ফোন করে, হুম বলে যে নাই এটা রেকর্ডিংটা তুমি বলবে। কেন জানি না, আমি বললাম হ্যাঁ আমি বলবো, এবং আমি বললাম। হুম বিশ্বাস করো কৌস্তব, আমি বলেছি, এটা তো নয় অন্য কেউ বলেছে। তুমি রেকর্ডিং I have doubt. রাখবে আমি ভাবিনি। আমি জানি না তোমাদের কি ডাউট। লাস্ট লাইনটাও আমি বলেছি, আমি বুঝতে পারিনি তুমি রেকর্ডিং এ রাখবে। তোমাকে ভয় দেখাতেও আমার বলার মতো কোনো উদ্দেশ্য ছিল না। তোমার সঙ্গে আমার কথা হার্ডলি 4 দিন এই নিয়ে, আজকে নিয়ে। হুম তো আমি এটা খুব মন থেকেই না কথাটা বলেছিলাম। আগের দিনের পুরো ঘটনাটা আমি যখন কমপ্লিট করলাম, হুম আমি নিজেই জানতাম না আমি কি কি বলেছি। আমি না, তুমি যেদিন রেকর্ডিংটা পারমিতা আমাকে লিঙ্কটা পাঠালো, আমি চালালাম, হুম তো সেদিন শুনে ক্লিয়ার হয়েছে আমি কি বলেছি। বুঝতে তো পারছি। আমি সেদিন আমার মনের মানে যা ছিল আমি শুধু বলে গেছি, এবং তারপরে বুঝলাম যে আমি মানে কোথায় যে ঘটনাটা শুরু হয়েছিল, এবং তুমি ফোনটা কাটলে হুম টাইমটা যে অতটা পেরিয়ে গেছিল আমি নিজেও জানতাম না। তবে হ্যাঁ, আমি যদি বলো আমি ওকে আমার ভেতর থেকে যে খুব তাড়িয়ে দিতে চাই সেটাও না। যদি সত্যি এটা আমার মানসিক প্রবলেম হয়ে থাকে, আমি সুস্থ হতে চাই, হ্যাঁ আমি চাই সুস্থ হতে, আমি কোনো মানসিক প্রবলেম নিয়ে চলতে চাই না। কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে, হুম ওনা আমাকে অনেক স্ট্রেংথ দেয়। থ্রেডস দেয় কিরকম? আমি 2018 আগে এরকম ছিলাম না। হুম নর্মাল একটা লাইফ ছিল, এত কাজ করতে পারতামই না, এত দিক সামলাতেই পারতাম না। আমার বিজনেসটাও 2019 থেকেই শুরু। হুম যখন ফ্যামিলিটা এরকম একটা জায়গায় এসে দাঁড়ালো যে আমি আর সামনের দিনটা টানতে পারছি না, মাথার উপরে ফ্ল্যাট কেনার পরে আর থাকবে না, ইএমআই দিতে পারছি না, সেখান থেকে হোম ডেলিভারি শুরু। এই যে কাজগুলো আমি দিনের পর দিন করে যাচ্ছি, ওরকম একটা মাথা ফাটিয়ে আসার পরে পরের দিন 30-40 জনের রান্না করা, হুম হুম বা আমি রক্ত নিয়ে যেদিন বাড়ি ফিরি না, মাঝে মধ্যেই তো রক্ত নিই, হুম হুম কোনো অসুস্থ বোধ করি না। মানে এই চলে এলাম, সারাদিন থাকলাম, রাতে চলে এলাম, তারপর আমি সুস্থ, পরের দিন কাজ করছি, এই করছি ও করছি সে করছি। আমি না বিছানায় পড়ি না, মানে বিছানায় শুলেও অদ্ভুত একটা জোর। আমাকে সবাই বলে আমার পরিচিত, হ্যাট অফ তোমাকে, তোমার বিশাল ক্ষমতা, তুমি বলেই পারো। আমি বলি যে না, পরিস্থিতি মানুষকে হয়তো কোনো সময় এমন জায়গায় দাঁড় করে যে দাঁড়াবে সেই পারবে। কিন্তু কোথাও না কোথাও আমার মনের ভেতরে বিশ্বাস আছে আমি বোধহয় ওর জন্যই পারি, জানো। ওকে ওকে কোথাও এই যে কেউ একজন আর্টের একটা ডট কালেক্ট করছিল, তার উদ্দেশ্যেই বলছি, সে যদি আজকে রেকর্ডিংটা শুনে থাকে। আমি করছিলাম না, একজন একটা কমেন্ট করেছে, হ্যাঁ আর্টের সবকিছুতে এই টেনেছে। কানেকশনের যে ব্যাপারটা সেটা আমি পারমিতাকে বলেছিলাম তোমার সাথে রেকর্ডিং এ ঢোকার আগে, ঠিক আছে? আচ্ছা, তারপর এই যে এবং কানেকশনটা ডেফিনেট একটা কানেকশন রয়েছে এটার। এবার উনি একটা মিস করে গেছেন, মানে উনি, তুমি কমেন্ট গুলো যদি পড়ো, পারমিতা আছো? তো ওই যে বড় করে কমেন্টটা আটের 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 আটের, আমি এখানে আরেকটা জিনিস জানাই, মোনায়ের বার্থডে 19th নভেম্বর, 9-1-8। তুমি ওরকম ভাবে কানেকশন আনতে পারবে না, বাট হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু জায়গায় মানে ওনার কমেন্টের থ্রুতেই বললাম ওটা। মানে উনি কমেন্ট করেছিলেন, তো উনি অনেক কিছুই মাইনাস আর প্লাস করে সবকিছুকেই আটে দাঁড় করিয়েছিলেন, অনেক কিছু। মানে উনি কমেন্ট অনেক বড় ভাবে লিখেছিলেন, যেমন প্রত্যেকটা কিছু মানে
মনে হয় মৃত্যু ডেট থেকে শুরু করে এই মাসে কথা মানে রেকর্ডিং হওয়া থেকে শুরু করে সব কিছু কানেক্ট করে করে উনি একটা লিখেছিলেন বড় মতো কমেন্ট। ওকে, মানে তুমি কি বলছিলে আর্টের কানেকশন? নাম্বার অফ ডেথ, নাম্বার অফ লাইফ, ইনফিনিটি, ঠিক আছে? মানে তুমি আরো এমন ভাবে জুড়ে গেছো যেটা হয়তো বিচ্ছেদ করা যাবে না। আমি আজকে রেকর্ডিংটা একটা কারণেই করলাম, কনক্লুশনটা জানতে চাইছিলাম, সেটা আমি জানতে পেরেছি, ঠিক আছে? অ্যান্ড এরকম তোমার মনে হয় তুমি কনক্লুশন জানতে পেরে গেলে? মনে হচ্ছে। এরপর আর কি আছে বলো আমাকে। হ্যালো মুনাই, হ্যালো, এটাই হচ্ছে কনক্লুশন। মুনাই বলে রাখলে তুমি সারা দিচ্ছ। তোমার মনে হয় না আমি তোমার সাথে কথা বলতে ভয় পাই মুনাই? টক টু মি। হ্যালো, না মনে হয়। ভয় পাই আমি না? আমি টপিকগুলো নিয়ে কথা বলতে চাইছি। সাথে তোমার নাম তো ওটা না, তাহলে তুমি এটাতে সারা দিচ্ছ কেন আমাকে? আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। আমিও জানি। কনক্লুশনের ব্যাপারটা জিজ্ঞেস করলাম, তখন ও বললো ব্যাপারটা। এটার কোনো কনফিউশন নেই, এটার কোনো কনফিউশন হবে না। আচ্ছা, এটাই তাহলে এই যে আর্টের যে সংখ্যার ব্যাপারটা বলছিলে, তোমার মনে হচ্ছিল যে 2024 তোমার শেষ বছর অ্যান্ড অল, এই জিনিসটা কেন মনে হচ্ছিল? আমি জুনাইকে জিজ্ঞেস করছি। হ্যালো জুনাই। না, এক মিনিট। পারমিতা? হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। আপনি একটু কথা বলে। হ্যাঁ, সব ঠিক আছে। না না ঠিক আছে, আমি একদম তুমি। ঠিক আছে তুমি। পারফেক্ট। জল খাচ্ছি না। খেয়ে নাও। হ্যাঁ, বলছি যে বল। আমি শুধুমাত্র ওই 35 মানে ওরও 35, মনাইরও 35। কিচ্ছু হবে না তোমার, ঠিক আছে? এটা কথা তোমায় আমি বলে দিচ্ছি, তোমার কিচ্ছু হবে না, ঠিক আছে? ইউ উইল সার্ভাইভ। অ্যান্ড তোমার আর্টের কানেকশন কি, তুমি 80 বছর অব্দি বাঁচবে, তারও বেশি বাঁচবে। বাবা, মিলিয়ে নিও। বাচ্চাগুলো বড় করা অবধি থাকতে পারলেই হলো, 80 দরকার নেই। অনেক কিছু দেখার বাকি আছে তোমার লাইফের, ঠিক আছে? অন্যদের বাকি আছে, আমার নেই। কার বাকি আছে? অন্যদের। তোমারও বাকি আছে। আমার দেখা সারা। ওরম মনে হয়। আমাদের বয়সটা ছোট, বাট স্টিল এটা বলতে পারি এত মানুষের সাথে তো কথা বলি, এত মানুষের সাথে কথা বলেছি এতদিন। ডেফিনেটলি অনেক সময় অনেক কিছু শেষের দিকে মনে হয়, বাট শেষটা সবসময় শেষ হয় না, ঠিক আছে? শেষ থেকে শুরুও হয়। তুমি যে সার্ভাইভ করছো, নিজের ছেলেমেয়ের খেয়াল রাখছো, লাইফ লিড করছো, এটাও অনেক বড় ব্যাপার। এটা অনেকে করতে পারে না। এত কিছুর পর এখনো যে বেঁচে আছো ভালোভাবে, ঠিক আছে, সেটা অনেকে করতে পারে না। আমি ওকে লাস্ট একটা রিকোয়েস্ট করেছিলাম, যেটা খুব সুন্দরভাবে রেখেছে। কি বলেছিলাম, যা করবি আমায় কর, আমার বাচ্চারা কষ্ট পাবে, এমন কিছু করবি না, বাকি তুই থাক, আমি তোকে নিয়ে ভাববো না। আমি ওকে নিয়ে ভাবি না। পারমিতা যখন আমাকে এর আগের বার, ইনফ্যাক্ট যেদিন আমার শ্বশুর মারা যায়, সেদিনই পারমিতা আমাকে ফোন করে, রিয়া যেন তোমার স্টোরিটা এক জায়গায় বলেছি বা এরকম বলবো। এটা কি পারমিতা বলছিল তোমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তখন ওখানে, এবং সবাই শুনে এরকম অনেক রিয়াক্ট করে। তুমি আমাকে একটা কথা বলো, তোমার কেন এটা মনে হচ্ছে যে, বা কমেন্ট সেকশন অনেকে বলছে, সেটা আমি দেখলাম বা আমি নিজেও দেখলাম, তোমার ঘটনাটা শোনার পর এতজনের এত প্রবলেমস কেন হচ্ছে? হ্যালো, বলছি যে এই ঘটনাটা শোনার পর এত মানুষের এত প্রবলেম কেন হচ্ছে? জানি না। এটা কি মুনাই করছে বলে মনে হয়? আমি করছি না, গ্যারান্টি। আমি কাউকে ভয় দেখাতে চাই না। তুমি করছো না, ঠিক আছে। আমি রেকর্ডিংটা এখানেই রাখছি। যা যা হয়েছে, কল হোল্ডটাকে স্টার্ট করে যা যা ইনফরমেশন রয়েছে, আমি সবটাই রাখছি। আমি এখানে কিছু কাট করছি না, আমি কোনো এডিটিং করবো না, ঠিক আছে? এটা এরকম ভাবেই আপলোড হবে। পারমিতা আছো? হ্যাঁ ঠিক। ওকে, ঠিক আছে তুমি?
আমি ঠিক আছে। মনে হয় ঠিক আছো? আরে আমি জুনাই। এখন তুমি ঠিক আছো? কে পারমিতাকে ভালোবাসে? দেখো, আমাদের তো সম্পর্কটাই ওর থ্রুতে না। আমি পারমিতাকে কার থ্রুতে চিনি? ওর থ্রুতে চিনি। মানে থ্রুতে বলতে তোমাদের সাথে রেকর্ডিং করতে করতে না রাতে আমার ডিনার করা হয়নি, 1:12 বাজে। ঠিক আছে, আমি কিছু একটা খাবার অর্ডার করেছি। এখন আমি ভাবছি যে কি করে আমি দরজাটা খুলে বাইরে গিয়ে খাবারটা নেব। ওকে, আর আমাদের এখানে লিফটটা খুব বিটি দেয়, সবাই জানে। যাই হোক, আমাকে ফোনে রেখে চলো, আমরা আছি। হ্যাঁ, যেটা নিয়ে আমরা খুব আলোচনা করছিলাম একদিন, যে এত কিছু যে হলো, এত কিছু যে ও করলো, বা এই যারা এই গল্পটা শুনছে, কমেন্ট করছে, ও আমাকে কেন কোনোদিনও কিছু করলো না। তো সেই ক্ষেত্রে আমরা একটা কনক্লুশনে পৌঁছেছি যে ও তো খুব অ্যাটেনশন পছন্দ করে। এটা আমি তোমাকে কালকে বলেছি। বোঝানো বা কিছু একদমই। তো সেখানে হয়তো ও আমাকে যদি ও কোনো ভয় দেখায়, তাহলে হয়তো আমি টপিকটা নিয়ে আলোচনা করা বন্ধ করে দেবো, যেখানে ওর অ্যাটেনশনটা পাবে না। তো হয়তো যে কারণে আমাকে বাদ দিয়ে ও সবাইকে ভয় দেখায়। আচ্ছা কৌস্তব, তুমি তো অনেক, মানে আমি জানি না, এটা রেকর্ডিং এ রেখো না, যে একটাই কথা জিজ্ঞেস করছি, তুমি তো অনেক রেকর্ডিং করো, এই সমস্যার সমাধান কোথায় বলতে পারো? সমস্যার সমাধান আমাদের নিজেদের মধ্যেই রয়েছে। আমরাই সমস্যা শুরু করি, আর আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারি। সমস্যাটা আমার মনে হয় যে তখনই হয় যখন আমাদের টাইম আসে, তার আগে সমস্যা হয় না, সমস্যার সমাধান হয় না। যখন দেখবে টাইম এসে গেছে, তুমি নিজেই তোমার সমস্যার সমাধানের একদম কাছাকাছি পৌঁছে যাবে। আর খুব ফিলোসফিক্যাল বলছি না, লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি। ভালো। আর প্রত্যেকের সমস্যার সমাধান একটা পার্টিকুলার মানুষের থেকেই হবে এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে? মানে অনেক তান্ত্রিক জ্যোতিষ অনেক এরকম করে, তো ঠিক আছে, তুমি সেম কাজ দুজন তান্ত্রিকের কাছে করো, পার্সন এ পার্সন বি, তোমার দেখলে এ এর কাছে হলো না, বি এর কাছে হলো, হয়তো তার কাছেই হওয়ার কথা ছিল। এরকম অনেক ব্যাপার থাকে। যখন আমি মেডিটেশন করতে বসি, ঠিক আছে, প্রত্যেকদিন রাতে কল রেকর্ডিং যখন করা হয়, তারপরে আমি মেডিটেশন করতে বসি, ঠিক আছে, তো কিছু কিছু জিনিস বুঝতে পারি, ফিল করতে পারি। ওকে, অ্যান্ড এইসব কারণে আমার বাড়িতে যারা যারা এসে সবাই জানে যে আয়না নেই বাড়িতে কোনো, সবাই জানে, ইচ অ্যান্ড এভরিওয়ান। কারণ আমি তোমাকে একটা জিনিস সাজেশন দিতে পারি, ঝুনাই, ঠিক আছে, পারলে আয়নাটাকে একটুখানি এড়িয়েই চলো, বুঝলে? আর তুমি সলিউশন তুমি কি করে বুঝলে? আমি কি করে বুঝলাম? সামনেই দাঁড়িয়ে আছি। আচ্ছা, আয়নাটাকে একটু সামলে চলো। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে, আমি জানি না, আমি ইভেন তোমার সাথে এই নিয়ে 3-4 দিন কথা হচ্ছে, তোমার বাড়ির কাছাকাছি কি কোনো মানে জলাশয় রয়েছে, পুকুর ফুকুর এরকম টাইপের কিছু রয়েছে? ও ফ্ল্যাটটাই পুকুরের ওপরে। ফ্ল্যাট পুকুরের ওপরে ভাসছে না? না, পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হয়েছে। আচ্ছা, দুখানা পুকুর আছে আমার ফ্ল্যাটের পাশে, মানে আমার একদম ফ্ল্যাটের গায়ে লাগা। আচ্ছা, এটা আমি জিজ্ঞেস করছি বলে বলছো, টপ মারছো না, লাইক অ্যাকচুয়ালি আছে, আমি জানতে চাইছি। না না, আমি তোমাকে ফ্ল্যাটটার নাম পাঠাবো, তাহলে বুঝতে পারবে। ফ্ল্যাটটার নামটাই নাম বলতে হবে না, ঠিক আছে। এখানে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে তোমাদের এই যে ফ্ল্যাটের আশেপাশে জলাশয় রয়েছে, তোমার এরকম ব্যাপার, আয়না নিয়ে ব্যাপার, 2026 যে সালটা রয়েছে না, ঠিক আছে, ওই সালটা একটুখানি সামলে চলো, ঠিক আছে, ওই সালটা একটুখানি সামলে চলো। অনেক কিছু হ্যাঁ, 2026 এই বছর পেরিয়ে যাবে, চাপ নেই, ঠিক আছে। সামনে তো 25টা ভালোই যাবে, 26-এর কথা বলছি, ঠিক আছে। 2026টা একটু সামলে চলো। কারণ আমি একটা কথা, আয়না থেকে না নিজের থেকে, ওভারঅল এভরি অ্যাসপেক্ট থেকে। আয়নার কথাটা আমি তোমাকে এই সময়ের জন্য বললাম। আর অন পার্সোনাল বেসিসই বলছি যে তোমার সাথে রেকর্ডিং এর পর আমি মেডিটেশন করতে বসেছিলাম, ঠিক আছে,
কিছু কিছু ভাইবস তো আমরাও পাই। এতদিন ধরে কাজ করছি, এত এক্সপিরিয়েন্স, এত মানুষের সাথে কথাবার্তা, এত নলেজ গ্যাদারিং, ঠিক আছে। এবার অবভিয়াসলি সব সময় তো সবকিছু বলার থাকে না, বাট একটাই জিনিস তোমাকে বলবো, একটাই কাজ করবে। হনুমান চালিসা পড়তে বলছি না, বা তোমাকে গায়ত্রী মন্ত্র জপ করতে বলছি না, ঠিক আছে, এসব কিছু করতে বলছি না। রোজ রাতে ঘুমানোর সময় না, ঠিক আছে, একটা 5 টাকার কয়েন নিজের বালিশের ভেতরে, কভারের ভেতরে নিয়ে শোবে, ঠিক আছে। দেখবে এই যে প্রবলেমস হচ্ছে, যা হচ্ছে, এভরিথিং ইট উইল বি ব্যালেন্সড। ওকে, গোল্ডেন 5 টাকার কয়েন, আগেকার দিনে যে 5 টাকার ওই সাদা সাদা যে কয়েনগুলো পাওয়া যেত, বা এখন সাদা স্টিলের যেগুলো পাওয়া যায়, ওগুলো নিয়ে চোখে, ঠিক আছে। তারপর পারমিতার মাধ্যমে জানিও যে কেমন আছো, বা কিরকম কি হচ্ছে বা না হচ্ছে। কারণ তোমার সাথে এই যে এখন আমি কথা বলছি, এরপরে কবে কথা বলবো আমি জানি না। ওকে, পারমিতা মাঝখানে আমাকে টেক্সট করছে যে কল থেকে বেরিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি আছি এখন। আচ্ছা তুমি, আরে বাস, এটাও রেকর্ড হয়েছে। এটা কিন্তু আমি রেকর্ড মারিনি, এটা ব্লুপার্সে দেবো একদম রেকর্ডিং এর পর আমাদের এই কনভারসেশনটা। ফ্রেন্ডস, আরিয়ানের এই সফটওয়্যারটা ইউজ করতে একদম ভুলবেন না। লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। এবং আরিয়ানকে বলুন আপনি আমার চ্যানেল থেকে এসেছেন। আমি অলরেডি দেখিয়েছি কিভাবে আমি কয়েক মিনিটের মধ্যে 48,000 টাকা আর্ন করেছি। সো টেক অ্যাকশন। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো? এরকম রেকর্ডিং ওয়ান্স ইন আ ওয়াইল আসে, এগুলো না শুনলে আমরা জানতেই পারতাম না পৃথিবীতে মানুষের লাইফে কত কিছু চলে, যেগুলো সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই নেই। মানুষ কত সাফারিংসের মধ্যে দিয়ে যায়। তো যদি আপনিও এরকম কোনো সাফারিংসের মধ্যে দিয়ে যান, আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, সেই ক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং হ্যাঁ, আরেকটা জিনিস আমি জানাই, আপনারা যদি কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।